শুভাশিসবাবু, এখনো পর্যন্ত যা যা সিচুয়েশনস আমরা দেখছি, যেভাবে আক্রমণ, পাল্টা আক্রমণ, বেস গুড়িয়ে দেওয়া, সেনা ছাউনি গুড়িয়ে দেওয়া, এক পক্ষ দাবি করছে তারা সামলে নিয়েছে, আরেক পক্ষ দাবি করছে তারাও সামলে নিয়েছে, আপনার অবজারভেশন এখনো পর্যন্ত কোন দিকে পাল্টাও? দেখুন, ইসরায়েল যে ধরনের আক্রমণগুলো ইরানের উপরে করেছে তার পাল্টা হিসাবে ইরান যা যা ট্রাই করতে পারে ম্যাক্সিমাম, সেইগুলোতে অনেক জায়গায় রেস্ট্রিকশন এসে যাবে। বিকজ আমি আগের ইন্টারভিউতেই যেটা বলছিলাম যে তাদের টপ মাথাদেরকে এলিমিনেট করে দেওয়া হয়েছে, সুতরাং ডিজাইনিং করা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইজ ভেরি ডিফিকাল্ট। দ্বিতীয় যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস রিটালিয়েশন যে প্রসেসটা, এটা যত লং হবে তত ইরানের পক্ষে ক্ষতিকর হতে থাকবে, তত ইরানের পক্ষে সেই জিনিসটা আরো টানাটা খুব কঠিন হয়ে উঠবে। কারণ ইরানের পক্ষে ডিজাইনার বলে এখন যারা আছে তারা বেসিক্যালি এই এন্টায়ার ইকুইপমেন্টস বা এন্টায়ার প্রসেসটাকে কতটা ভালো করে ডিজাইন করতে পারবে আই ডাউট। দ্বিতীয় যে জিনিসটা সব থেকে বোঝার দরকার আছে সেটা হচ্ছে ইসরায়েল কিন্তু কাউন্টার করতে ছাড়ছে না, তারাও কিন্তু কন্টিনিউ রেখেছে নিজের অ্যাটাক গুলো, এবং সেটা করছে কিন্তু সেই এমইএ মডেলে, মিলিটারি এনার্জি এস্টাবলিশমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন। এই মডেলটাতে যখন এই অ্যাটাক গুলো তারা কন্টিনিউ করবে, এরপর থেকে তারা গভর্নমেন্ট অফিসেস, মিলিটারি অফিসেস এবং সব থেকে বড় কথা এনার্জি স্পেসেস গুলোকে নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। এই জিনিসগুলো ধ্বংস করার পরে রিটালিয়েশনের আর খুব একটা জায়গা ইরানের কাছে থাকবে না। ইরান যতটাই করছে এখন আমি বলবো জিল পাওয়ারে করছে, বা বেঁচে থাকা যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর উপরে ভরসা করে অ্যাটাক গুলো করছে। তাই আমি বলছি বেশিক্ষণ এটা চালাতে পারবে না, ইট উইল বি ফর এ ভেরি লিমিটেড পিরিয়ড অফ টাইম বিফোর দে সারেন্ডার। ওকে ওকে, ধন্যবাদ। আপাতত আপনাকে ধন্যবাদ জানাই। স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় আপনারা শুনলেন, তিনি কিন্তু স্পেসিফিক্যালি বললেন এখনো পর্যন্ত যা সিচুয়েশন, যা তিনি অবজার্ভ করেছেন, ইরানের তরফ থেকে যেই পাল্টা আক্রমণ যাচ্ছে সেইটা তারা বেশিক্ষণ চালানোর মতো মজুদ তাদের ক্ষেপণাস্ত্র, জ্বালানি ইত্যাদি নেই। ফলে এই মুহূর্তে তারা যদি কন্টিনিউয়াস প্রসেসে তারা চালিয়ে যায়, সেটা জিল থেকে চালিয়ে যাওয়া হবে, সেটা খুব বেশিক্ষণ তারা হয়তো চালাতে পারবেন না বলে স্ট্র্যাটেজিক এক্সপার্ট মনে করেন। অন্যদিকে আরও একটা আপডেট আপনাদের জানাবো, তার কারণ TV9 বাংলায় ব্যাক টু ব্যাক আপডেট আপনাদের বারবার জানাচ্ছি। তেহরানে আবার নতুন করে হামলা শুরু বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের, আবারও নতুন করে পরপর একটা খবর বলতে না বলতে পরের আপডেট আপনাদের জন্য চলে আসছে। পশ্চিম তেহরানে এবার হামলা চালানো হচ্ছে, ওয়েস্ট তেহরানে হামলা চালানো হয়েছে। তেহরানের কাছে কারাজেওতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে, সে দেশের সংবাদ মাধ্যমে এটাকে কনফার্ম করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তেহরান। কিভাবে মোকাবিলা করার জন্য কি কি প্রস্তুতি তাদের তরফ থেকে গৃহীত হয়েছে কি জানা যাচ্ছে। আরও একটা বিষয় আপনাদের বলি, ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রের কাছে ইসরায়েলের ড্রোন ধ্বংস করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এক্ষেত্রে দেখো যে জায়গাতে এর আগে হামলা ইসরায়েল মনে করছে যে পাশাপাশি মোট 12টি করেছে ইসরায়েল, সেই জায়গাগুলোতে রেসিডেন্সিয়াল বিল্ডিং যাকে সে তারা এক খবর আসছে যে ওয়েস্টার্ন তেহরান আসছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটা আপডেট। আকাশপথে আপনারা শুনলেন, আকাশপথে ইরানে ইসরায়েল হামলা চালিয়েছে। আর এই হামলা চালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ফোন করেন, এবং সেটা জানা যাচ্ছে এক্স হ্যান্ডেলে এই কথা স্বয়ং নরেন্দ্র মোদী জানিয়েছেন। ইরানে অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলি সেনা শুরু করেছে, পুরো বিষয়টির দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি। ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে আমি আরও একবার যাই। জ্যোতির্ময়, নরেন্দ্র মোদীকে ফোন করা হয়েছে, কিন্তু নয়াদিল্লি বারবার কিন্তু এই দু দেশকেই এই মুহূর্তে শান্তি বজায় রাখতে বলেছে, কেউই যাতে চরম পদক্ষেপ না করে সেই আর্জিও কিন্তু ভারত জানিয়েছিল। এক্ষেত্রে আর কি নতুন আর্জি বা নতুন পদক্ষেপ, স্ট্র্যাটেজি কি জানা যাচ্ছে? এখন যে খবর আমাদের কাছে আসছে যে নয়াদিল্লির তরফ থেকে যে অবস্থান নেওয়া, অপারেশন সিঁদুর চলছিল, ভারতকে সামরিক কিন্তু অপর দিক থেকে প্রধানমন্ত্রী ডিএসকেলেশনের পথে হাঁটুক, এক্ষেত্রে তারা কিন্তু নির্দেশ দিয়েছে এবং প্রয়োজনে তাদের বের করে আনা হবে কিনা সেই ভাবনা চিন্তা পরবর্তী ক্ষেত্রে সরকার করবে। বেশ বেশ, সঙ্গে থাকো জ্যোতির্ময়। আমি আবারও এই বিষয়ে যা লেটেস্ট আপডেট আসবে আমি তোমার সঙ্গে কথা বলবো। এখনো পর্যন্ত যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে আমি জানছিলাম যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তাকে ফোন করেন, কথা হয়, এক্স হ্যান্ডেলে কথা তিনি জানিয়েছেন। ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে ইসরায়েলি সেনা, পুরো বিষয়টির দিকে নয়াদিল্লির কড়া নজর রয়েছে।
দু দেশের কেউই যাতে চরম পদক্ষেপ না করে সে আর্জি এর আগেই ভারত জানিয়েছিল। এরই মধ্যে নেতানিয়াহুর ফোন মোদিকে, এবং এক্ষেত্রে কি পদক্ষেপ করা হয় তাদের তরফ থেকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই ফোন এই মুহূর্তে স্ট্র্যাটেজিক্যালি কতটা গুরুত্বপূর্ণ, কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন সেটা একটু আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। আমি আরও একবার স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করব, কথা বলবো তার সঙ্গে। শুভাশিসবাবু, এই ফোন নেতানিয়াহুর ফোন এবং এই সময় একটা ফোন, অন্যদিকে নয়াদিল্লির অবস্থান, ভারতের পরবর্তী পদক্ষেপ, নির্দেশিকা দেওয়া, কারণ যেই ভারতীয়রা সেখানে রয়েছে, সব মিলিয়ে এই টেলিফোনিক কনভারসেশনটার কি এক্সপ্লেনেশন, আপনার কি মনে হচ্ছে, এটার কি গুরুত্ব? দেখুন ইসরায়েল শুধু নয়, আজকে গোটা পৃথিবীর সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে কোঅপারেটিভ ইন্ডেক্স। ঠিক। একে অপরের সাথে কতটা আমরা অ্যালাইন, এবং সেই অ্যালাইনমেন্টের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে কমিউনিকেশন। ঠিক। এই কমিউনিকেশনটা যখন আমরা টাইম টু টাইম করবো, যেটা আমরা অপারেশন সিঁদুরের পরেও দেখেছিলাম, আমরা করেছিলাম, সে টাইম টু টাইম যে কমিউনিকেট করবো এন্ড রাইট ফ্যাক্টস গুলোকে কমিউনিকেট করবো, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন কেস অফ অ্যালাইনমেন্ট। সেখানে ভারতবর্ষকে অ্যালাইনমেন্টের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইসরায়েল গণ্য করে। তাই জন্য ভারতবর্ষের সাথে ডিসকাস করে নেওয়া বা ভারতবর্ষকে জানিয়ে দেওয়া যে এই ধরনের রিটালিয়েশন আমরা প্ল্যান করছি, এই পিছনে আমার তার লজিক আছে, এবং এই লজিক্যালি আমরা এই কাজগুলো করতে নিজেদের লিপ্ত করছি, এটা বলে দেওয়ার কারণ হচ্ছে অবগত করা, জাস্ট টু নোটিফাই বলে আমরা যেরকম চিঠিগুলো লিখি, সেই নোটিফিকেশন বলতে পারেন। এটা একটা ভীষণ পজিটিভ ইঙ্গিত। তার কারণ হচ্ছে এই ভারতবর্ষকে আজকের ডেটে পৃথিবীর সব অ্যালাইনমেন্টই অ্যাজ এ চেয়ার কনসিডার করে, অ্যাজ সামবডি যার সাথে আমরা ডিসকাস করতে পারি। যেমন আমরা সংসারে অনেক বড় বড় মানে বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে ডিসকাস করি, সামথিং লাইক দ্যাট। সেই জিনিসটা কিন্তু প্রমাণ করে দেয় যে ভারতের ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড বা ভারতের ডিপ্লোম্যাটিক মাইন্ডসেটটা গোটা পৃথিবীর ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, এবং সেটাকে কতটা আজকের ডেটে বাকি দেশগুলো ইম্পর্টেন্স দিয়ে গণ্য করে। and this is a dynamic that has to be considered। যদি আমরা আগামী দিনের পৃথিবীর গতিপথকে ভাবি, তাহলে ভারতবর্ষের এই যে স্ট্যান্ডটা আছে, এটা শুধু আজকে ইসরায়েল এবং ইরানের কনফ্লিক্টে দেখছি, কিন্তু আগামী দিনে যখন বিভিন্ন রকম আরো বিস্তারিত তথ্য আসবে, আরো বিস্তারিত স্টেটাস আসবে, তখন বুঝতে পারবো সেটা কত বেশি গুরুত্বপূর্ণ গোটা পৃথিবীর কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শুভাশিস বাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উল্লেখ করলেন, যে আজকে ভারতের অবস্থান, ভারতের দূরদর্শিতার প্রতীকী। তার কারণ আজ ভারত যে অবস্থানের কথা জানাচ্ছে, যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, যে স্ট্র্যাটেজিক ডিসিশনস ভারতের তরফ থেকে নেওয়া হচ্ছে বা হবে, সেইটা ভারতের দূরদর্শিতার পরিচায়ক। কিছুক্ষণ আগেই শুভাশিস ব্যানার্জি তিনিও বলছিলেন যে সেই বিষয়টা নানা রকমভাবে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো, যে কারণ আমি লিঙ্ক করলাম শুভাশিস বাবুর কথা থেকে, ইরানের ওপর ইসরায়েলের হামলার পরিণতি ভয়াবহ হতে পারে। উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের পরমাণু সংস্থার ডিরেক্টর জেনারেল গ্রসি জানাচ্ছেন কি, তিনি জানাচ্ছেন যে পরমাণু কেন্দ্রগুলোকে যেভাবে টার্গেট করা হচ্ছে, তাতে টার্গেট করে হামলা চালানো হচ্ছে, তাতে মানুষের জীবন এবং পরিবেশের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। এক্ষেত্রে রেডিয়েশনের ভয়াবহতা, এই ধরনের আঘাতের অভিঘাত ফলে আপনারা বুঝতেই পারছেন, আমি জানি আপনাদের চোখের সামনে সেই সমস্ত ছবি ভাসছে যা অতীতে বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে। রেডিয়েশনে কি হতে পারে? এদিকে আন্তর্জাতিক বিধিনিষেধ না মেনে পরমাণু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তেহরান, সেই অভিযোগও কিছুদিন আগেই করেছে রাষ্ট্রসংঘের পরমাণু সংস্থা। ফলে একদিকে এই রেডিয়েশনের এফেক্ট কি হতে পারে সেদিকে তো অবশ্যই একটা ইঙ্গিত, অন্যদিকে রাষ্ট্রসংঘের পরমাণু সংস্থার তরফ থেকে যে অভিযোগের আগে হয়েছিল কিছুদিন আগে, যে পরমাণু বিধি, আন্তর্জাতিক বিধিনিষেধ না মেনে তেহরান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমি আরও একবার যাব স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জির কাছে। শুভাশিসবাবু, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ইরান তাদের এখনো পর্যন্ত জিল থেকে যা করছে সেটা খুব বেশিক্ষণ তারা ডিল করতে পারবে না, তার কারণ সেটা সম্ভব নয়, পরিস্থিতি তাই বলছে। ঠিক এরকমটাই কিন্তু রাষ্ট্রপুঞ্জের তরফ থেকেও কিন্তু এরকম একটা ইঙ্গিত, অন্যদিকে রেডিয়েশন, সব মিলিয়ে তাহলে আন্তর্জাতিক বিধিনিষেধ না মেনে পরমাণু কর্মকাণ্ড চালিয়ে যাওয়া আদৌ তেহরানের পক্ষে সম্ভব হবে খুব বেশিক্ষণ? হ্যাঁ, আরো একবার আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কিছুক্ষণ আগে যেরকমটা বলছিলেন যে ভারত তো তার ফোরসাইট, তার দূরদর্শিতা প্রমাণ দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে পরমাণু কেন্দ্রগুলোকে যেভাবে আঘাত করা হচ্ছে এর তো ভয়াবহ পরিণতি হতে পারে। আর তেহরান এই যাবতীয় বিধিনিষেধ না মেনে যেভাবে টার্গেট চালিয়ে যাচ্ছে একটার পর একটা, খুব বেশিক্ষণ কন্টিনিউ কি করতে পারে?
দেখুন, একটা কথা আছে, এখানে দুটো বাইফার্কেশন আছে অ্যানসারটার। হ্যাঁ। তার একটা কারণ হচ্ছে নিউক্লিয়ার টেকনোলজি মানে কিন্তু বোম তৈরি করা নয়। হ্যাঁ। এবং এই আননেসেসারি রেস্ট্রিকশনস এর যে একটা থিওরি আমেরিকা ছড়িয়ে রাখার চেষ্টা করে গোটা পৃথিবীর বুকে, যে তাদেরকে জিজ্ঞেস করতে হবে বা তাদের মদতকারী সংস্থাদের জিজ্ঞেস করতে হবে বিফোর উই আর ডুইং ইনটু গেটিং ইনটু দ্যাট, সেটাকে সেই জিন্সটাকে সবার প্রথমে যারা মানে বুক বাজিয়ে ভেঙেছে তাদের মধ্যে একটা দেশ হচ্ছে ভারতবর্ষ। এবং তার জন্য আমরা বলতে পারি নিউক্লিয়ার টেকনোলজিকে ইউজ করে যদি ডেভেলপমেন্টাল কিছু করা হয় তা সেটা সমর্থনযোগ্য। কিন্তু যতটা জানা যাচ্ছে ইরানের যে নিউক্লিয়ার এন্টায়ার এক্সপেরিমেন্টেশন প্রসেস গুলো বা ইরানের যে মানে কালচার অফ নিউক্লিয়ার এক্সপেরিমেন্টেশন, সেটা কিন্তু ভীষণভাবে এই কেন্দ্রিক যে তারা সস্তা দামে নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করে বিভিন্ন রকম টেরর অর্গানাইজেশন সাপ্লাই করার প্ল্যানে আছে বা ছিল অলরেডি। তারা বিভিন্ন ভাবে হামাসকেও সাপোর্ট করেছে এবং ইয়েমেনেও এই ধরনের ঘটনা তারা ঘটাবার প্ল্যান দিয়েছিল। সুতরাং সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে নিন্দনীয়, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে দেয়ার ইজ সামথিং কল্ড সল্ট। সেই সল্ট হচ্ছে একটা ট্রিটি, যেখানে লিমিটেশন ট্রিটি, ইট ইজ এ আর্মস লিমিটেশন ট্রিটি। এইখানে কিন্তু বলা আছে খুব ক্লিয়ারলি যে তুমি কোন রকম এমন আর্মস কে ম্যানুফ্যাকচার করতে পারো না যেটা শুধুমাত্র মাস ডিস্ট্রাকশনকে মাথায় রেখে করা হচ্ছে। বাট এগেন ইট ইজ এ ইউএস ম্যাটার, ইউএস এর ম্যাটার। এটাকে ভীষণভাবে অমান্য করেছে ইরান, এটাকে অমান্য বহু দেশ করতে পারে, কিন্তু তারপরেও করে তাদের নিউক্লিয়ার এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে যে জিনিসগুলো তারা তৈরি করছে সেই জিনিসগুলো কিন্তু শুধু তারা নিজের দেশের নিউক্লিয়ার পাওয়ার বাড়াবার জন্য নয়, ডেঞ্জারাস বিকজ দে আর ট্রাইং টু সাপ্লাই ইট টু রং হ্যান্ডস। এইখানেই ইসরায়েলের রাগ, এইখানেই ইসরায়েলের অ্যাকশন। এবং আজকের ডেটে দাঁড়িয়ে ইসরায়েল যে অ্যাকশন গুলো করেছে অ্যাজ এ রেসপন্সিবল পাওয়ার, আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ মেম্বার অফ দি অ্যালাইনমেন্ট আমার কোথাও গিয়ে একটু হলেও বলতে পারেন কষ্ট হচ্ছে যে ইসরায়েল শুড হ্যাভ বিন আ মোর রেসপন্সিবল পাওয়ার, বিকজ ওনারা যে যে জায়গায় অ্যাকশনে হিট করেছেন সেই জায়গায় প্রবাবল নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট আছে, ইনস্টলেশনস আছে, সেটা জেনে হিট করেছেন। এবং সেখান থেকে যে রেডিয়েশনটা আছে উইচ ইজ জাস্টিফাইড, সেই রেডিয়েশনটা কিন্তু বহু সাধারণ মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, বহু টেকনোলজিক্যাল এমন এক্সপেন্সেস ঘটাতে পারে যেগুলো তাদের রিসোর্সেস নষ্ট করে দিতে পারে। এই সাধারণ মানুষের মৃত্যু মডার্ন ওয়ারফেয়ারে কোনোদিনই কখনোই কোনো মতেই এনকারেজ করা হয় না। তার জন্যই এই মাস ডিস্ট্রাকশন থিওরিটাকে খুব একটা ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করতে পারি না। এবং এই জিনিসটা করা মানে ইউ আর অ্যাকচুয়ালি গিভিং এ লাইসেন্স ফর টু আ ভেরি ইরেসপন্সিবল কান্ট্রি লাইক ইরান যে তুমি আমাকে রিটালিয়েট করতে পারো ইন নিউক। বুঝতে পেরেছি। এই যে লাইসেন্সটা দেওয়া হলো এটা কিন্তু ডেঞ্জারাস একটা ইন্ডিকেশন। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বললেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং শুধু তাই নয়, আপনি অনেকের হয়ে এই বক্তব্যটা রাখলেন যে সত্যি দায়িত্ব জ্ঞানহীনতার কাছে যদি সেই ছাড়পত্র দিয়ে দেওয়া হয়, লাইসেন্স যদি ইরেসপন্সিবিলিটির কাছে চলে যায়, তাহলে তার প্রভাব ভয়ঙ্কর হতে পারে। ওয়ান লাইনার বললে আপাতত এটাই বলা যায়। আমাদের সঙ্গে ছিলেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। আর এই মুহূর্তে যা সিচুয়েশন